বিরতির পর আরেকবার আমন্ত্রণ ৭১ জার্নালে। এবার যে আলোচনা সেটি হচ্ছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে ৩ দিনে ৭৪ জন মিয়ানমার সেনা বিজিবি জওয়ান বাংলাদেশে প্রবেশ করেছে। সেই সংবাদটি আমরা দেখেছি, সেই সংবাদ নিয়ে আলোচনা করতেছি এবং আলোচনায় যুক্ত হবেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক এবং মিয়ানমারে নিযুক্ত সাবেক কনস্যুলেট প্রধান, এবং আরও যুক্ত হবেন নুরুল ইসলাম মনু, সাংবাদিক, বান্দরবান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আশা করি বড় পর্দায় আমরা দেখতে পারবো সংবাদটি। আমরা একটু সংবাদটি দেখিয়ে নিতে চাই। সংবাদটি দেখা যাচ্ছে, জান্তা সেনা পুলিশ দৌড়ের ওপর ৩ দিনে ঢুকেছে ৭৪ জন। সংবাদে আমরা দেখতে পাচ্ছি, মিয়ানমারের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ধোপে টিকতে না পেরে জান্তা সরকারের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের বাংলাদেশে পালানোর হিড়িক পড়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে ৩ দিনে বাংলাদেশে আসা ৭৪ জন সেনা ও বিজিবি জওয়ান বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির হেফাজতে রয়েছে এবং এরপরে মঙ্গলবার ৩ ধাপে কয়জন এসেছে সেই বিষয়গুলো বিস্তারিত আছে। এটা হচ্ছে মূল সংবাদ। সেখান থেকে আলোচনা শুরু করি। মনিরুল ইসলাম, আপনার কাছে একটু জেনে নেই যে সর্বশেষ পরিস্থিতি কি? ৭৪ জনের কথা শোনা গেছে, তাদের ফেরত পাঠাবার কোনো রকম কোনো প্রক্রিয়ার কথা শোনা গেছে কিনা, নাকি ৩ দিনের ঘটনাটি ধীরে ধীরে দিনও বাড়বে, সংখ্যাও বাড়বে এই সদস্য সংখ্যার? জি, আপনাকে ধন্যবাদ, আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার শেষ কথাটাই সত্যি যে দিনও বাড়বে, সংখ্যাও বাড়বে। আমরা যদি গত কয়েকদিনের বিষয়গুলো একটু পর্যালোচনা করি, আমরা ৩ দিনে ৭৪ জন যেমন শুনেছি, আজকে দিনেই আমাদের এই অনুপ্রবেশের সংখ্যা ৪৭। এই যে সংখ্যাটি, এর আগের দিন ছিল ১৫, তার আগের দিন ছিল ২, ৫, ৭, এরকম করে দিনও বাড়ছে, আমাদের সংখ্যাও বাড়ছে। এবং তারা যে কবে যাবেন, আমরা সে বিষয়ে কোনো পক্ষের কাছ থেকে কোনো উত্তর পাচ্ছি না। এ সম্পর্কে এক ধরনের আচ্ছন্ন আচ্ছন্ন তথ্য আসছে আমাদের। আমরা কোনো কর্তৃপক্ষই কতজন আসছে, তারা কারা, তাদের পরিচয় কি, এই বিষয়গুলো বলছেন না। যদিও জনসংযোগ কর্মকর্তা ঘটনাগুলো কয়েক ঘন্টা পরে মাঝে মাঝে আমাদের অনেক অনুরোধে তিনি কিছু তথ্য জানান। আমরা সবাই জানি যে আমাদের এর আগে ফেব্রুয়ারি মাসের ৩-৪ দিনে যে ৩৩০ জন এসেছিল, বাংলাদেশে ঢুকে পড়েছিল, আমরা কূটনৈতিক তৎপরতা চালিয়ে ১৫ ফেব্রুয়ারির মধ্যেই তাদেরকে ফেরত পাঠাতে পেরেছি। সবশেষ এবার যে ২৬০ বা ৬১ জন এখনো নাইক্ষ্যংছড়ি বিজিবি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়ে আছে, তারা মূলত আসা শুরু করেছে মার্চ মাসের ১১ তারিখ থেকে। ১১ মার্চ থেকে তারা আসা শুরু করেছে, ১১ তারিখ থেকে আবার ৩০ তারিখ, এরকম করে তারা আসছে। কিন্তু এই যে ১ মাস পার হয়ে যাচ্ছে, তারা আসার প্রায় ১ মাস পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা তাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য শুনছি না, আমাদের সরকারের পক্ষ থেকে কিংবা বিজিবির পক্ষ থেকেও কোনো বক্তব্য আসছে না। যদি আমরা শুনছিলাম যে ঈদের আগেই, তখন আমাদের এখানে সংখ্যা অনেক কম ছিল, ৮০ জন ছিল। আমরা শুনছিলাম যে ঈদের আগে তাদের ফেরত পাঠানো হবে। ঈদও চলে গেল, ঈদের পর আরো সপ্তাহখানেক আমাদের কেটে গেল। তাদের প্রত্যাবাসনের বিষয়ে বা ফেরত পাঠানোর বিষয়ে আসলে এখনো পর্যন্ত কোনো ধারণাই পাওয়া যাচ্ছে না। কখন যাবে সেটা তো পরের কথা। জি জি, আছেন আপনি আমাদের সাথে, আমরা নিশ্চয়ই ফিরবো আপনার কাছে। মেজর ইমদাদুল ইসলাম, আপনার কাছে একটু আসি। এই যে সংখ্যাটি বাড়ার একটি সম্ভাবনা আছে এবং তারা আসলে ফিরবে কিভাবে, কবে ফিরবে, কোন নেগোসিয়েশনের মধ্য দিয়ে তারা ফিরবে, কিছুই এখন পর্যন্ত জানা যাচ্ছে না। সেটি আমাদের জন্য নিরাপত্তার ক্ষেত্রে বড় রকম হুমকি হয়ে দাঁড়াচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে আমি এই ২০০ ইভেন ২৬৪ কোথাও কোথাও দেখছি এখন পর্যন্ত আছেন আমাদের এখানে। তো যে দেশে ১২ লক্ষ রোহিঙ্গা আছে, সেখানে এই ২০০ আমাদের জন্য তেমন নিরাপত্তার কোনো ঝুঁকি সৃষ্টি করবে এটা আমার মোটেও মনে হচ্ছে। এবং এটা নিয়ে আমাদের খুব বেশি যে কনসার্ন হওয়া সেটাও না। বাট এখানে অন্য একটা জিনিস হচ্ছে, সেই জিনিসটা আমি এখন আলোচনা করতে যাচ্ছি, যেটা আমাদের জন্য নিরাপত্তার সংখ্যা, আমাদের জন্য একটা দুর্যোগ বিভাগ আরো বড়সড় অপেক্ষা করে আছে। সেটা আমাদের নীতি নির্ধারণ কৌশল প্রণেতা যারা আছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। সেটা হচ্ছে, ইদানিং আপনিও খেয়াল করে দেখবেন যে মিয়ানমারের অর্থাৎ রাখাইন স্টেটে যে অঞ্চলটাতে রোহিঙ্গাদের বসবাস,
ছিল বা আছে এখন, সেটা একদম ধরে উপর থেকে আপনি ব্রাউ থেকে শুরু করে নিচের দিকে এই বুথিডং, তারপরে পক্ত, তারপরে এদিকে রতিডং, তারপরে মুঙ্গু পর্যন্ত এখানে রোহিঙ্গাদের কিন্তু এখনো পর্যন্ত একটা ভালো অংশ রয়ে গেছে। তো আমরা যেটা দেখেছি সেখানে এখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার সেনাবাহিনী সেখানে রিক্রুট করছে, তাদের সেনাবাহিনীতে নিচ্ছে এবং প্রশিক্ষণ দিচ্ছে, দিয়ে এই যে বিদ্রোহী গোষ্ঠী যারা আছে তাদের বিরুদ্ধে এদেরকে ব্যবহার করার জন্য তারা প্রস্তুত করছে। এটা কিন্তু একটা জিনিস আমি বললাম, 1942 তো এটা হয়েছিল, জাপানিজরা রাখাইনদের ব্যবহার করেছিল আর ব্রিটিশরা এই যে রোহিঙ্গাদের ব্যবহার করেছিল, এবং সেখানে রক্তারক্তি লক্ষ মানুষ তখন নিহত হয়েছে। সেই সময় থেকে আরাকানের প্যারিটিটা কিন্তু নষ্ট হয়েছে। এখন মিয়ানমার সেনাবাহিনী, এটা আমি বলবো যে খুবই স্মার্ট মুভ, তারা এখানে রোহিঙ্গাদেরকে প্রশিক্ষিত করে আরাকান আর্মির মুখোমুখি করলে তখন যেটা দেখা যাবে, দুটো জিনিস এখানে সামনে আসবে। একটা হচ্ছে যে আমাদের এখানে যে রোহিঙ্গা গোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী আছে, তারা যখন দেখবে তাদের এই জাতভাই বা তাদের এই যেখানে আইডেন্টিটি এখানে যুদ্ধে জড়াচ্ছে এবং রাখাইনদের বিরুদ্ধে বা রাখাইন আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে তারা কি করবে, তাদের উপর একটা মনস্তাত্ত্বিক প্রেশার তখন পড়বে আমাদের এখানে এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে তাদের উপরে। সেই ক্ষেত্রে মিয়ানমার যদি খুব স্মার্টলি এমনও করতে পারে যে আরো প্রলুব্ধ করে যে আমরা একটা, এটা আমার প্রেডিকশন, একটা রোহিঙ্গা ব্যাটালিয়ন যেমন আসাম রাইফেল আছে, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আছে, তাদেরকে যদি বলা হয় তোমরা যারা সক্ষম জওয়ানরা আছো তারা চলে আসো, তাদেরকে আমরা নাগরিকত্ব দিব, অস্ত্র দিব, তোমরা এখানে রাখাইনদের বিরুদ্ধে যুদ্ধ করো, সেটার জন্য হবে আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট, সেটা হবে আমাদের জন্য একটা মহা মুশকিল তখন সৃষ্টি হবে। একটু পারস্পরিক ভাবে এটা মনির ভাইয়ের ওখানে দৃষ্টি রাখার কথা। আমি যতটুকু জানি, এই যে কয়েকদিন আগে কেএনএফ কে যখন এখানে তারা দেওয়া হলো, কেএনএফ এর কিছু কিছু সদস্য এখন আপনার প্লাটোতে অবস্থান নিয়েছে, কিছু গিয়ে মিজোরামে অবস্থান নিয়েছে, সেখানে তারা একটা লিঙ্ক আপ হয়েছে আরাকান আর্মি, সেখানে তারা কিছু কিছু তারা অস্ত্র বিতরণ করা হচ্ছে। দে ওয়ান্ট টু ড্র্যাগ আওয়ার পার্বত্য চট্টগ্রামের যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তাদেরকেও সেখানে নিতে চাচ্ছে। এগুলি কিন্তু আমাদের এখন যারা এইসব পার্বত্য চট্টগ্রাম বা আমাদের ইনসার্জেন্সি বা আমাদের সীমান্তের নিরাপত্তা নিয়ে যারা কনসার্ন, তাদের এখনই এগুলি কিন্তু দৃষ্টিতে আনা উচিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত। ধন্যবাদ। জি, ফিরবো, কিন্তু সেক্ষেত্রে আমার প্রশ্নটি আবারও আমি করতে চাই, কারণ আমার জায়গাটি বা আমার যে প্রশ্নের জায়গাটি সেটি মূলত হচ্ছে গিয়ে সাধারণ মানুষ এসে আমার এখানে অবস্থান নিয়েছে, সেই সংখ্যাটির মাত্রা এত বেশি যে তার বিরুদ্ধে কিছু করা না করা একরকম, কিন্তু যখন গুরুত্বপূর্ণ কেউ আমার এখানে এসে আশ্রয় নেয় অথবা সেটি আসলে পরবর্তীতে অন্য কোনো রকম তাদের জন্য, যারা মিয়ানমারে আছে, যারা যুদ্ধ করছে তাদের জন্য কোনো রকম হুমকি হতে পারে, সেই বিষয়টিকে তারা অন্যভাবে দেখে এখানে হামলা চালানোর কোনো রকম কোনো চেষ্টা করবে কিনা, বা এই পক্ষে যারা আছেন তারা কোনো কিছু করার চিন্তা করবে কিনা, যেটি আপনি পরবর্তী বলছেন সেটি, সেই প্রশ্নটি থেকেই যাচ্ছে। যদি ব্যাখ্যাটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, জাকারিয়া কাজল আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আমি যেটা জানতে চাই, বললেন 12 লাখ লোক আছে, 70-80, 200, ফাইন, বাট প্রথম যখন আসলো তখন তাদের ফেরানোর ব্যাপারে যে তৎপরতা ও উৎসাহ এবং তৎপরতা আমরা দেখলাম, তাদেরকে ফেরত পাঠানো, এবার এত ঢিলে ঢালা, এই প্রশ্নটা তো আসতেই পারে। 12 লাখ আর 200-র ব্যাপারে আমি, কিন্তু প্রথম যখন এই আশ্রয় নিল বা আসলো, তাদের পাঠানোর ব্যাপারে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে আরম্ভ করে সবার প্রতিদিনের কথাবার্তা, এখনই পাঠাচ্ছি তখনই পাঠাচ্ছি, দ্রুত সময় পাঠানো হলো। এবার এই ব্যাপারে কোনো কথাবার্তা নাই কেন, এতটা ঢিলে ঢালা কেন, এই প্রশ্নটা কিন্তু চলে আসে। তাহলে কি ভেতরে সামথিং বা অন্য কোনো আলোচনা হচ্ছে বা কিছু, একই কাজ একই বিষয়ে যখন দু রকমের এক হয়, তখন কিন্তু সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? এই প্রশ্নটা কিন্তু এখন জায়গাটা খুব স্বাভাবিক। আমি জানি না মনোভাই বা যে মেজর সাহেব এই বিষয়টা কি জবাব দেবেন, বা এটা তাদের জবাব দেওয়ার বিষয় কিনা, কিন্তু আমার মনে হয় আমাদের সরকারের পক্ষ থেকে এই বিষয়টা ক্লিয়ার করো, এবার এত ঢিলে ঢালা, এবার একটু গা ছাড়া ভাবটা কেন যাবে? জি, উত্তর অবশ্যই নেব, তার আগে রিয়াজ আহমেদ আপনার ব্যাখ্যাটা বুঝি। কাজল ভাই যে কথাটা বলছিলেন, আমার মনেও একই প্রশ্ন। বিশেষ করে আমি মনে করি বাংলাদেশ এজ এ স্টেট, যে 10 লক্ষেরও 1 মিলিয়নেরও উপরে যারা মিয়ানমার থেকে মানে ফোর্সলি আউট হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল এবং বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছিল, এটা সারা বিশ্বে প্রশংসিত যে একটা মানবিক আচরণ, এবং আমরা
কাদেরকে আশ্রয় দিয়েছি? যারা অপ্রেসড। আজকে যারা আসছে তারা কি অপ্রেসড? তারা অপ্রেসড এই সেন্সে যে তারা এখন আপার হ্যান্ডে নাই। ওই একটা মানে যেহেতু পুরো একদম। মিয়ানমার জুড়ে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী তাদের রাষ্ট্রীয় বাহিনীর সাথে ফাইট করছে, সেই ফাইটে তারা কিন্তু যেহেতু আপার হ্যান্ড লুজ করেছে জায়গায় জায়গায় বিভিন্ন পকেটসে, তো তারা সেভাবে করে এসে ঢুকছে। কিন্তু আমাদের যে মানবিকতার যে আচরণ, সেইটা তাদের প্রতি এক্সটেন্ডেড হওয়া কোনো দীর্ঘমেয়াদে হওয়ার তো কোনো কারণ আমি দেখি না। এবং আমি যেটা লক্ষ্য করেছি যে এরকম বিচ্ছিন্নভাবে যারা ভারতেও গিয়েছে অনেক ইদানিংকালে, গত 3-4 মাসে ভারত কিন্তু দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আবার মিয়ানমার রাষ্ট্রীয় যে কর্তৃপক্ষ তাদের কাছে হস্তান্তর করেছে। আমাদের একই ট্রিটমেন্ট হওয়া উচিত, কারণ এটা কোনোভাবেই বিশ্বের চোখে, বা আমি বলতে চাই যে কোনোভাবেই এটা প্রতীয়মান হওয়া উচিত না আমরা তাদেরকে মেহমানদারি করব। কারণ হচ্ছে আমরা যাদেরকে এই বিশাল জনগোষ্ঠীকে ইয়ে করেছি, তাদের প্রতি আমাদের কমিটমেন্টের এবং জায়গাটা হচ্ছে যে দে ওয়ার মানে পারসিকিউটেড পপুলেশন এর একটা পার্ট। এভাবেই কূটনৈতিক ভাবেও এনগেজ করা উচিত বাংলাদেশের, যেটা আপনি আশঙ্কা প্রকাশ করলেন যে সেটা হওয়ার যে 2-3 দিনে এই জিনিসটা হয়েছে, এর আগে ফেব্রুয়ারি মাসে হয়েছিল, আগামী দিনে। এবং মনু ভাই এখানে আছেন, উনি বান্দরবনে গ্রাউন্ড রিয়েলিটি ভালোই এখান থেকে অবজার্ভ করছেন যে ট্রেন্ড বলছে যে এই সংখ্যা সামনের দিনে, কারণ যেহেতু এখানে ফাইট আরো ইন্টেন্সিফাইড হচ্ছে এবং বিদ্রোহী যারা আছেন তারা আপার হ্যান্ডে যাচ্ছেন, তো এরা কিন্তু আরো বেশি মাত্রায় এখানে আসতে পারে। তো সেই জায়গায় বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার স্ট্র্যাটেজি কি হবে এবং কিভাবে সে এই জিনিসটাকে হ্যান্ডেল করবে, এটা মনে হয় ইট ডিমান্ডস এ সিরিয়াস লুক। জি এবং আগের উদাহরণ তো আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার। এবার কেন এই খাতিরদারিটা? দ্যাট ইজ এ কোশ্চেন। জি মেজর ইমদাদ। জি, এটা ভারত পাঠানোর খুব দ্রুততম সময়ে ভারত পাঠিয়ে দেওয়া যায়, এটা আমার মনে হয়। ওখানে রাখাইনে বর্তমানে যে অস্থিরতা, যেই সংঘাত সংঘর্ষ চলছে, সেখানে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে বাংলাদেশে যোগাযোগ হচ্ছে আপনার ইয়াঙ্গুন হয়ে, অর্থাৎ নেতৃত্বে আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে। সেখানে টু রিচ দ্য মিয়ানমার অথরিটি, এটা প্র্যাকটিক্যাল আমি বলছি, ইটস ভেরি ডিফিকাল্ট। যে তারা শুনবেই না যে তাদের এতজন লোক এখানে আসছে, এত কি হয়েছে। তাদের একটাই বলবে, এগুলি সব জেনারেল রাইট, একদম কাঠখোট ক্লাস, তো হোয়াট দে হ্যাভ গন শুট দেম, এই ধরনের কথাবার্তা বলবে তারা। তো এখন আমাদের তো যেটা, কেন আমাদের এখানে আমরা আশ্রয় দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ তো আর মিয়ানমারের মতো সামরিক শাসিত একটা দেশ নয়। বাংলাদেশ তার ভিয়েনা কনভেনশন আছে, বাংলাদেশ তার জেনেভা কনভেনশন আছে, এগুলোকে বাংলাদেশ অবজার্ভ করতেই হবে। আরেকটা কথা হচ্ছে, কেন আগের মতো এখন আমাদের সেই সরকারি মুভমেন্টটা কেন নাই এদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে জাকারিয়া ভাই প্রশ্নটা তুলেছে। সেটা হচ্ছে, আগে রাখাইনের স্থিতিশীলতা একটা অবস্থা ছিল, রাখাইনে কোনো যুদ্ধ বিরাজমান ছিল না, রাখাইন ছিল শান্তিপূর্ণ একটা অঞ্চল। সেখানে রিপ্যাট্রিয়েশনের যে পরিস্থিতি, যেটা বলা যেত, এখন কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বা আমাদের দেশে বা আমি ওইটা বলিনি মেজরেন্দ্র, একটু আগে যে এরা সৈন্যরা পালিয়ে এসেছিল তাদের রিপ্রেটেশন কথা বলছি। আচ্ছা, জি 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 আকারে আগে যারা ফেরত আসলো তাদের আমরা নৌপথে পাঠিয়ে তাদের এটা একেবারেই, এটা মনে হয় তখন আমরা খুব এক্সাইটেড ছিলাম যে বিশাল একটা কাণ্ড হয়েছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় উঠে পড়ে লেগেছে, কালকে পাঠাচ্ছি, জাহাজ দিয়ে পাঠাচ্ছি, একবার উড়োজাহাজ দিয়ে পাঠাচ্ছি, এই ধরনের একটা কাণ্ডকীর্তি ছিল। এখন মনে হয় এটা ওই ডিমিনিশিং ইউটিলিটি অফ মার্জিনাল এটা হয় প্রথমবার কমলা লেবুর যে স্বাদ, দ্বিতীয়বার ওটা কমে যায়, তৃতীয়বার আরো কমে যায়। তো এখন সেই ধরনের একটা পরিস্থিতির মধ্যে হয়তো এখানে পড়েছে। আগেও রাষ্ট্রদূত হয়তো খুব দৌড়াদৌড়ি করেছে, নেতৃত্ব গিয়েছে, তোমাদের এই লোক আসছে, এখন দেখো এই যে গুড জেস্টার, আমরা উই আর ইউ সেন্ডিং ব্যাক দেম টু, আমরা কিন্তু তোমাদের মতো কোনো গোলাগুলি মারামারিতে নাই। এখন হয়তো উনিও সেটাতে দেখছে যে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে বাবা, একসাথেই আরো হাজার খানিক হোক, তারপর গিয়ে নেপিডিদের গিয়ে হাজির হবে। তাহলে তো বিপদ বাড়বে, বই কমবে না, বিপদ তো খালি আমরা বাড়ছি এবং ডেকে ডেকে আনছি। এটা আনপ্রেডিক্টেবল। আমি একটু বলি, যুদ্ধ যখন হয়, যুদ্ধটা যদি আমাদের অঞ্চলে ছড়িয়ে পড়ে, আমাদের অঞ্চল থেকে এখন আস্তে আস্তে এটা সরবে। আমার যেটা প্রেডিকশন সেটা হচ্ছে, যদি যারা এখন বিদ্রোহী আছে তারা যদি এনের দিকে যেতে পারে, অর্থাৎ তাদের যে ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার আছে, যেটাতে মূল মিয়ানমারের রাখাইন অঞ্চলের সদর দপ্তর, এটাকে ওয়েস্টার্ন কমান্ড বলে, এটা হচ্ছে এনে।
এবং তাদের যে কমান্ড যে ব্রিগেডগুলো আছে, ডিভিশনগুলো আছে, সেগুলো হচ্ছে আপনার সান্ডিয়াতে আছে, সিটুয়েতে আছে। ওই অঞ্চলে কিন্তু যুদ্ধ এখনো ছড়িয়ে পড়ে নাই, অথবা ওই অঞ্চলে কিন্তু এই বিদ্রোহী কিন্তু সাহস করছে না। বিদ্রোহীরা যেটা এখন করছে এটা হচ্ছে এই যে লাইন বরাবর এখানে তাদের একটা গিভ অ্যান্ড টাস্ক আছে। জি। এই যে প্লাটাওয়ার থেকে শুরু করে উপরে আপনার নিচের দিকে আস্তে আস্তে আমি যে নামগুলো বললাম, রাউক হয়ে, আপনার পক্ত হয়ে, উতিরং হয়ে, আপনার মন্ড হয়ে এই অঞ্চলটাকে অস্থিতিশীল করে এবং তাদের দখলে নিয়ে যাওয়া, এরিয়া অফ ইনফ্লুয়েন্স। সেখানে কারণ হচ্ছে, একটু আগে বলে মনোভাই বলতেছে এটা একটা জিও স্ট্র্যাটেজি এখানে খেলা করছে। এটা বোধহয় বলছেন, জাকারিয়া ভাই বলছে, সম্ভবত কে জানে একজন বলছেন। এটা হচ্ছে জিও স্ট্র্যাটেজি হচ্ছে এখানে এই যে ভারতের যে কালাদান মাল্টিমোডাল যে প্রজেক্টটা আছে, যেটা কলকাতা হয়ে, সিটুয়ে হয়ে, আপনার প্লাটাওয়াতে হয়ে, আইজল হয়ে তাদের ন্যাশনাল হাইওয়েতে লিঙ্ক হবে, সেটার উপরে একটা এখানে খেলাটা হচ্ছে এই জায়গায়। কারণ এদিকে আমার আপনার আছে, আমার ডিপ সি পোর্ট আছে, সেখানে পাশাপাশি তুমি আরেকটা প্রজেক্ট নিয়ে সেখানে একটা সাংঘর্ষিক দুইটা বৃহৎ শক্তি থাকবে। কারণ চায়না এমনি আপনার থেকে উঠে আসছে, সাউথ চায়না সি থেকে উঠে আসছে, এরাই কোয়াড করে চায়নাকে ওখানে বাধাগ্রস্ত করছে, তারা এখন চক্রীয়তে চলে আসছে। এখন যদি তুমি চক্রীয়তে আসো, আমি তোমাকে ছাড় দেবো না, এটা হচ্ছে সহজ খেলার কথা। তো সেই খেলাতে এখন এই জিনিসগুলো তাদের, যেমন আমরা এখন ওই যে গাজাতে বা হিজবুল্লাহ, হামাস, এদের আমরা প্রক্সিটা আমাদের খুব হয়ে যাচ্ছে। তো আমাদের অঞ্চলে কিন্তু প্রক্সি আছে। সেই প্রক্সিদের কাজ কি? প্রক্সিটা হচ্ছে ইউ হ্যাভ টু সার্ভ মাই পারপাস করতে গিয়ে এখন এই অঞ্চলটাকে অস্থিতিশীল রাখতে হবে, এবং অলরেডি ইট ইজ রেস্টলেস হয়ে গেছে। এখানে কারো কিছু করার এখন নাই। ওই যেই এগুলি থিনলি আমরা কিন্তু একটা ভুল বার্তা পাচ্ছি। এই যে লোকগুলি আসছে, এরা কেউ কাস্টমসের, আপনি ইন্টারভিউ করতে বলেন, কেউ আপনার ইমিগ্রেশনের, কেউ এখানে আছে গোয়েন্দা সংস্থার, এরা মিলে ওই পোস্টগুলি মেনটেন করে। আগে ছিল নাশাকা, অন্য কোনো দেশের বর্ডারে নাশাকা ফাশাকা ছিল না, শুধু আমাদের বর্ডারেই এই নাশাগুলোকে ওরা প্লেস করে রাখছিল, যখন জেনারেল কিনু যখন এই ইন্টেলিজেন্স বস ছিলেন মিডিয়াতে। এখন সেগুলো পালিয়ে আসছে, কারণ তাদের তো তেমন ট্রেনিং নাই, তেমন অস্ত্র নাই। মার্চে এরা এসে গুলি করলো, দে বাবা দৌড়। এখন বাংলাদেশের বর্ডার আমরা প্যাট্রোনাইজ করতেছি, ওরা শুনছে এখানে আসলে তার জীবন বেঁচে যাচ্ছে। এখন এই জন্য এত সহজ ব্যাখ্যায় কি আসলে আমরা যাব নাকি? এবং এত সহজ ব্যাখ্যায় থাকলে তো সামনের দিনে যদি বিপদ আসে, তখন তো আমাদের মোকাবেলা করার কোনো রকম কোনো প্রস্তুতি থাকবে বলে মনে হয় না। কারণ যেটি বারবার বলার চেষ্টা চলছিল, মনে হয় না এখানে মোকাবেলা করতে হবে। কারণ এই জন্য মিয়ানমার সেনাবাহিনীর মূল অংশ কখনো এভাবে পালিয়ে বাংলাদেশে। জি, মনিরুল ইসলাম মনু, আপনি যদি মন্তব্য করেন ছোট্ট করে। হ্যাঁ, দেখুন, আমাদের রোহিঙ্গারা যখন কক্সবাজার এবং বান্দরবানে আসছিল, পার্বত্য চট্টগ্রামকে বিশেষ অঞ্চলে বিবেচনা করে এখান থেকে কিন্তু রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হয়েছিল। আমরা সবাই জানি বিষয়গুলো, কারণ আমাদের নিজেদেরই কিছু সমস্যা আছে। পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো গ্রুপ কাজ করে, যে কারণে আমরা চাচ্ছিলাম না যে অন্য কোনো থাকুক। কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে তারা বান্দরবানের দিকে আসছে এবং এই ট্রেনটা বাড়ছে। আর গত 2-1 দিন ধরে আমরা শুনছি যে বর্ডার লাইনে শুধু বর্ডার গার্ড পুলিশ, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের লোকজন যে আসছে তা না, মেজর এমদাদ কিছুটা বলছেন যে গোয়েন্দা সংস্থার লোকরা চলে আসছে। কিন্তু এই 2-3 দিন আরেকটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে এই আরাকান আর্মি যাদের সাথে যুদ্ধ চলছে, তাদের সাথে যেটি আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও, তাদের এক ধরনের একটা সমঝোতা চুক্তির মধ্যে দিয়ে তারা কাজ করছে। আরএসওরা এই অংশ থেকে তাড়া দিচ্ছে, আরাকান আর্মি ওই অংশ থেকে তাড়া দিচ্ছে। 2-1 দিন ধরে আমরা শুনছি যে আরাকান আর্মির লোকজনও, সশস্ত্র যারা অত্যন্ত দক্ষ সামরিক যুদ্ধ পরিচালনায়, তারাও আমাদের নাইকুমছড়ির কাছাকাছি যে বর্ডার লাইন, সেখানে তারাও এসে অবস্থান নিয়েছে। ফলে এমনটা যদি হয় যে মায়ানমারের সামরিক বাহিনী যদি পাল্টা হামলা চালায় বিদ্রোহী বাহিনীর উপর, তাহলেও কিন্তু এর ধকল কিন্তু আমাদেরকে বয়ে দিতে হবে। আমাদের এই বিষয়টি খুব সতর্কতার সাথে লক্ষ্য করা দরকার। আমরা পার্বত্য চট্টগ্রামের কেএনএফ নিয়ে এমনিতেই সমস্যা আছি, নতুন করে যেন কোনো সমস্যা আমাদের এখানে তৈরি না হয়, তার জন্য সতর্ক থাকা খুবই জরুরি। মনিরুল ইসলাম মনু, আপনাকে বিশেষ ধন্যবাদ, আপনি ছিলেন আমাদের সাথে। মেজর এমদাদুল ইসলাম, আপনাকে অনুরোধ করব আরও কিছুটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য। তার কারণ হচ্ছে পরবর্তী যে বিষয়ে আমরা কথা বলতে চাই, ইরান প্রসঙ্গ, সেখানেও আপনার বিশ্লেষণটি
জানতে চাই। একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে আলোচনা।